ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটমের ক্লাস পুরো চ্যাপ্টার শেষ, মাত্র 20টা প্রশ্নের অ্যান্সার। অ্যাকচুয়ালি পরমাণুর গঠন চ্যাপ্টারে আমি দেখেছি 12টার মতো টপিক আছে। সব কটা টপিককে ছুঁয়ে 20টা প্রশ্ন সেট করা হয়েছে। এই প্রশ্নগুলো যদি করতে পারো, এর বাইরে প্রশ্ন পাওয়া সম্ভব নয়। ওই প্রশ্নটাকে ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে। এই 20টা প্রশ্ন যদি ভালো করে নিতে পারো, তাহলে পরমাণুর গঠন পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর এরকম প্রশ্ন নিয়ে আসবো, এবং প্রত্যেকটা চ্যাপ্টার মাঝখানে 10 দিন করে টাইম রাখবো, বা 15 দিন ম্যাক্সিমাম। তার পরে আবার একটা চ্যাপ্টার নিয়ে আসবো, 11 এবং 12। তো 11-এর পরমাণুর গঠন চ্যাপ্টার তোমরা সবাই জানো, স্ট্রাকচার অফ অ্যাটম। যেগুলো পড়তে হবে, দেখো, প্রাথমিক ধারণা মানে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলো যেগুলো আছে, ম্যাক্সওয়েল তত্ত্ব, প্ল্যাঙ্ক থিওরি, বোর থিওরি, বর্ণালী, ডিবগলি সমীকরণ, হাইজেনবার্গ সমীকরণ, কোয়ান্টাম সংখ্যা, উপকক্ষের ধারণা, কক্ষকের ধারণা, ইলেকট্রন বিন্যাস, 3টে নীতি মানে হুন্ডের সূত্র, আববাহ নীতি আর পাউলির অপবর্জন নীতি, এই নিয়ে টোটাল চ্যাপ্টার। প্রত্যেকটা টপিককে ছুঁয়ে একটা করেই প্রশ্ন সেট করেছি। কোনো টপিকে 2-3টে করে প্রশ্ন সেট করতে হয়েছে। মোটামুটি এই টপিককে ছুঁয়ে প্রশ্নগুলো আসবে, এক এক করে আমরা আসবো। প্রথমে প্রাথমিক ধারণা থেকে কি কোশ্চেন আছে দেখো। প্রাথমিক ধারণা থেকে আমরা বলে দেবো কি কি জিনিস পড়তে হবে। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোডায়াফার আর আইসোস্টার, এইগুলো কি একটু জেনে নেবে। কোশ্চেন এরকম ভাবে আসবে, আইসোটোন কোনটি বলে 4টে অপশন দেবে। তোমরা ছোটবেলায় জানো আইসোটোন লাস্টে ন আছে, মানে নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা কি করে বের করে বলো তো? উপরেরটা থেকে নিচেরটা মাইনাস করে দেখো। এর উপরের থেকে নিচে মাইনাস করলে কত হবে? 2। এরও উপর থেকে নিচে মাইনাস করলে দেখো 2। তাহলে দুটো নিউট্রন সংখ্যা সমান, তার মানে এটা অ্যান্সার, আইসোটোন, হ্যাঁ কি না? তারপরে আমাদের কি করতে হবে বলেছি, পরের টপিক ম্যাক্সওয়েল থিওরি। ম্যাক্সওয়েল থিওরিতে দেখো, থিওরিটা পড়তে পারো। ওখানে দুটো সমীকরণ আছে, একটা হচ্ছে সি সমান নিউ ল্যামডা, আর একটা নিউ বার ইকুয়াল টু 1/λ। আমাকে কোশ্চেন করতে পারো, স্যার আপনি শুধু ম্যাথই দিয়েছেন, পরীক্ষায় কি শুধু ম্যাথ করবে নাকি? না, কেমিস্ট্রিতে অত ম্যাথ পড়ে না, থিওরি পড়ে। অ্যাকচুয়ালি ম্যাথটা করলে কি সুবিধা দেখো, থিওরিটাও হয়ে গেল, ম্যাথটাও হয়ে গেল। একটা প্রশ্নে দুটো প্রশ্ন হয়ে গেল, মানে একটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন। ধরো আমি অঙ্কটা করব, এখানে তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে, মানে ল্যামডা বলে দিয়েছে কত, 580 ন্যানোমিটার। কম্পাঙ্ক বের করতে দিয়েছে, নিউটা বের করতে দিয়েছে। তাহলে তুমি কি মনে হয় কোন সূত্র ফেলবে, এইটা না এটা? অবশ্যই এটা, নিউ আছে যেহেতু, এটা তো নিউ বার। তাহলে ভাবো, তুমি এই অঙ্কটা যখন এটা সূত্র দিয়ে বারবার করবে, পরীক্ষায় যদি এরকম কোশ্চেনও দেয়, নিচের কোনটি সঠিক বলে এইটা একটা দিল আর 3টে ভুল ইকুয়েশন দিল, তাহলে এটাই অ্যান্সার হবে। তাহলে বারবার যে সূত্র দিয়ে অঙ্ক করছো, সূত্রটাও দিয়েও প্রশ্ন করতে পারে। অঙ্ক সবসময় সব কটা অঙ্ক দেয় নাকি? একটা 6 নম্বরের চ্যাপ্টারে হয়তো দেখা গেল হার্ডলি 2 থেকে 3টে ম্যাথ দিতে পারে ম্যাক্সিমাম, বাকি তো থিওরি পড়বে। কিন্তু এই ম্যাথটা নিয়ে বেশি হাইলাইট করছি, থিওরি তো এমনি হয়ে যাবে। এখানে হয়তো প্রশ্ন পড়তে পারে যে কম্পাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, এটাই সম্পর্ক। ঠিক আছে, তো সেটা যদি পড়ে আর তুমি যদি বলো স্যার আপনার অঙ্ক আসেনি, ওরকম বললে হবে না। যেটা থিওরি, যেটা সূত্র দিয়ে অঙ্ক করালাম, সূত্রটা যদি ডাইরেক্ট তোমার কোশ্চেনে আসে আর তুমি যদি বলো কমন পাইনি, তাহলে সেটা কি করে সায়েন্স স্টুডেন্ট হিসাবে মেনে নেওয়া যায়, তাই না? তো যাই হোক, কেউ অঙ্কটা করবে, এই সূত্র দিয়ে তুমি অঙ্ক করছো। একটা কথা বলি, অঙ্ক করতে গেলে তোমরা সবাই জানো, হয় সব কটাকে সিজিএস এককে আর না হলে সব কটাকে এসআই এককে নিয়ে যেতে হবে। যেহেতু দেখো একটা কথা বলি, এটা ন্যানোমিটার আছে, প্রথমে মিটারে নিয়ে যেতে হবে। তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে 1 মিটার সমান 10⁻³ মিলিমিটার সমান 10⁻6 মাইক্রোমিটার সমান 10⁻9 ন্যানোমিটার সমান 10⁻12 পিকোমিটার সমান 10⁻15 ফেমটোমিটার। তাহলে দেখো 1 মিটার মানে 10⁻9 ন্যানোমিটার, ঠিক আছে কিনা? আর এটা মনে রাখবে একটু, 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻8 সেন্টিমিটার মানে 10⁻10 মিটার, এটা একটু মনে রাখতে হবে। তাহলে ন্যানোমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে? 1/10⁻9 মিটার। তাহলে এটাকে করবে কি, 580-কে 10⁻9 দিয়ে ভাগ করলেই এটা মিটার হয়ে যাবে। এই মানটা বসাবে। সি এর মানও তোমাকে মনে রাখতে হবে, একটা 3 × 10⁸ এসআই ইউনিট, আর সিজিএস এ 3 × 10⁻10। নিশ্চয়ই এসআই অঙ্ক করছো,
যেহেতু মিটারে করছো মানে এসআই মানে এইটা বসাতে হবে সি এর মান, শূন্য মাধ্যমে আলোর বেগ যেটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলো। নিউটা বের করতে হবে। ল্যামডাটা তো 580/10⁹, তাহলে নিউ সমান কি হলো 3 × 10⁸ × 10⁹ 580। এবার দেখো এটা করলে 9 আর 8 কত হবে 17, 10⁻17 3/580। এবার একটা কথা বলি, পরীক্ষার সময় দেখবে অপশানে দেখো 17 10⁻17 কোনোটা দেয়নি, সব 14 হয়ে আছে, তাহলে এটাকে 14 করো না। 3/580 এটাকে যদি 10⁻14 করো তাহলে নিশ্চয়ই 3টে শূন্য এক্সট্রা চলে আসছে, মানে এখানে 3টে শূন্য বসিয়ে দাও, হয়ে গেল। এটা কাটো। এবার 58কে 300 দিয়ে ভাগ করো না, 58কে 300 দিয়ে ভাগ করতে পারছো না, কত হবে 5 5 8 40 শূন্য হয় 4 5 5 25 26 7 28 29 290 10 এলো 10 লিখায় শূন্য কত হবে 1 দিয়ে যাবে। এবার 5.1 চলে আসে। 5.1 মোটামুটি কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, দেখো 5.1 এখানে তো 5.7 আসছে, তাহলে 5.1 এইটা আর এইটা, তো এইটা তো হবে না, এটা তো 10⁻14, এটা তো 10⁻14 আছে, তাহলে এটা অ্যান্সার হবে, সিটা অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? একটু ক্যালকুলেশনটা করে নিলেই কিন্তু বেরিয়ে যায় অঙ্ক। নেক্সট প্ল্যাঙ্ক থিওরি থেকে কোশ্চেন। প্ল্যাঙ্কের সমীকরণ কি? সবাই বলে এটা, আমি বলি না, প্ল্যাঙ্কের সমীকরণ হচ্ছে এইটা। ফোটন সংখ্যা হচ্ছে n, এইচটা প্ল্যাঙ্ক ধ্রুবক, নিউটা কম্পাঙ্ক, ইটা শক্তি। ফোটন সংখ্যা বলে দিতে পারে 5টা ফোটনের শক্তি বের করো, তখন n এর জায়গায় 5 বসাতে হবে। অনেক সময় বলতে পারে নিউ বলে দিয়ে শক্তি বলে দিলে কটা ফোটন বের করতে দেয়, n এর মান বের করতে দিতে পারে। কিন্তু এখানে দেখো কোনো ফোটন সংখ্যা বলেনি মানে ভেবে নিতে হবে একটা ফোটন, ওই জন্য সবাই nটাকে 1 ধরে বলে সবাই এই সমীকরণ ইউজ করে, কিন্তু অ্যাকচুয়ালি n দিয়ে ফর্মুলা। যাই হোক, E সমান h নিউ, E সমান h নিউ। দেখো তরঙ্গ দৈর্ঘ্য বলেছি মানে তো এখানে তরঙ্গ দৈর্ঘ্য নেই, নিউটা তো কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য মানে এক্ষুনি যে সমীকরণ করলাম c সমান নিউ ল্যামডা, তার মানে নিউ সমান c/ল্যামডা, তাহলে নিউ জায়গায় বসিয়ে দেবে c/ল্যামডা, এই তো সমীকরণ। এবার দুটো আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে, তাদের শক্তির অনুপাত বের করতে দিয়েছে, তাহলে একটা শক্তিকে আমি ধরছি E1 আর একটা শক্তিকে ধরছি E2, তাহলে E1/E2 করলে কি হবে বলো, E1 সমান তার মানে hc/λ1 hc/λ2, তাই না? ইটাকে E1 করলাম, h আর c টা তো ধ্রুবক প্রত্যেকটার জন্য, h আর c ধ্রুবক, ল্যামডাটা শুধু পরিবর্তন হয়, সেই জন্য E1 সমান hc/λ1 আর E2 মানে hc/λ2, hc কেটে গেলে কি হবে E1/E2 সমান λ2/λ1, তাহলে অনুপাত λ2/λ1, এটা x শক্তি এর আর এর শক্তির অনুপাত বের করতে বলেছে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান হচ্ছে λ2/1, দেখো 1 2 2 1 উল্টে গেছে, তার মানে এটার এটা শক্তির অনুপাত কি হবে, এটা বাই এটা, মানে হবে 4000/2000, মানে 2/1, মানে 2:1 অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে অ্যান্সার করতে হচ্ছে, তাই না? বুঝতে পারলো তো? 4000/2000 করো না, 4000/2000 করলে কত হবে 2, E1/E2 সমান 2/1, 2:1 অ্যান্সার। ঠিক আছে কিনা? তাহলে দেখো কটা থিওরি করে নিলে বলো, কটা থিওরি হলো? প্রাথমিক ধারণা হয়ে গেল কোশ্চেন, ম্যাক্সওয়েল তত্ত্ব করে নিলে, প্ল্যাঙ্ক তত্ত্ব করে নিলে, হ্যাঁ কি না বলো? পড়ে আছে কি বোর তত্ত্ব। চলো বোর তত্ত্ব থেকে কোশ্চেন করা যাক। বোর তত্ত্ব কোথায় আছে? দেখো বোর তত্ত্বে অ্যাকচুয়ালি প্রথম খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কোনটার ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য না, একটা খুব দারুণ কথা, এটা প্রচুর ইম্পর্টেন্ট, যাদের একটা মাত্র ইলেকট্রন তাদের ক্ষেত্রেই বোর তত্ত্ব খাটবে, বাকি ক্ষেত্রে কিন্তু বোর তত্ত্ব খাটবে না। একটা ইলেকট্রন কার? হাইড্রোজেনের একটা ইলেকট্রন। হিলিয়াম প্লাস, হিলিয়ামে তো দুটো, হাইড্রোজেন হিলিয়াম জানো তো, প্লাস মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মানে একটা ইলেকট্রন খাটবে। লিথিয়ামে 3টে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3, 2 প্লাস মানে দুটো ছেড়ে দিয়েছে, মানে একটা খাটবে, কিন্তু এটা খাটবে না। কেন বলতো? লিথিয়ামে 3টে, প্লাস মানে একটা ছেড়ে দিয়েছে, মানে দুটো ইলেকট্রন যাদের, তাদের ক্ষেত্রে বোর তত্ত্ব খাটবে না, তাহলে এটা অ্যান্সার। যাদের একটা ইলেকট্রন তাদের ক্ষেত্রেই বোর তত্ত্ব খাটবে, হ্যাঁ কি না? আচ্ছা, এই যে লিথিয়াম 2 প্লাস তোমরা বলো, লিথিয়ামের প্রোটন কটা? 3টে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, প্রোটনকে জেড দিয়ে প্রকাশ করে, পি দিয়ে প্রকাশ করে। ইলেকট্রন কত? 2 প্লাস মানে দুটো ছেড়ে দিয়েছে, মানে 1। মনে রাখবে প্রোটন কিন্তু 3, প্রোটন চেঞ্জ হবে না, প্লাস মাইনাস হলে ইলেকট্রন গ্রহণ বর্জন হয়, প্রোটন সংখ্যা ফিক্সড। এটা বললাম এই কারণে পরের অঙ্কটার ক্ষেত্রে কাজে লাগবে।
পরের অঙ্কটার ক্ষেত্রে কাজে লাগবে। দেখো এইটা একটা অঙ্ক পরীক্ষায় পড়বেই এইখান থেকে অঙ্কটা কিন্তু পড়ার চান্সেস আছে। প্রত্যেকটা সমীকরণ তোমাকে মুখস্থ রাখতে হবে। একটা ব্যাসার্ধের সমীকরণ, একটা বেগের সমীকরণ, একটা শক্তির সমীকরণ। ব্যাসার্ধের সমীকরণটা আছে কি, r ইকুয়াল টু n স্কয়ার a স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার। একদম প্রত্যেকটা ব্যাসার্ধ, বেগ আর শক্তির সমীকরণ মুখস্থ রাখবে। মুখস্থ রাখার পর মনে রাখবে n আর z পরিবর্তন হয়, বাকি সব ধ্রুবক। মানে আমি এটাকে কে ধরে নিতে পারি। ছোট করে তুমি এরকম ভাবে মনে রাখতে পারো, r ইকুয়াল টু n স্কয়ার z বাই k। অন্য সমীকরণেও তাই n আর z বাদ দিয়ে বাকিটাকে তুমি কে ধরে নিতে পারো, সব তো ধ্রুবক। বলেছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম হলে Li2 প্লাস আয়নের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ কত হবে? বুঝতেই পারছো ব্যাসার্ধ দিয়ে অঙ্ক দিয়েছে তোমাকে আর দিয়ে। তাহলে তুমি দুবার সূত্রটা ফেলবে। কেন? যেহেতু তোমাকে দুবার বের করতে। একটা হাইড্রোজেন পরমাণু মানে বুঝতেই পারছো জেড মানে প্রোটন সংখ্যা কত, 1, আর এন মানে কক্ষ, কত নম্বর কক্ষ, প্রথম কক্ষই, কিছু বলেনি মানে প্রথম কক্ষই এটা, তাই না? এটার ক্ষেত্রে জেড কত, লিথিয়াম জেড কত 3, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম প্রোটন সংখ্যা 3, এন কক্ষ বলে দিয়েছে দ্বিতীয় কক্ষ, কিছু না বলে দিলে মানে প্রথম কক্ষই। দ্বিতীয় কক্ষ মানে 2 স্কয়ার ইনটু কে হলো। তাহলে দেখো r2/r1 করো, r2/r1 করলে, আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, এখানটা যদি তুমি বলতে চাও, আচ্ছা ঠিক আছে r2/r1ই করো। r2/r1 করলে কি হবে, 4/3, সব কেটে যাবে। এবার r1 এর মান কত বলছে বলো, r2 ইকুয়াল টু r1 ইনটু 4/3। r1 মানে এই প্রথমের ব্যাসার্ধটা বলে দিয়েছে 0.53, তাহলে 0.53 ইনটু 4/3। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। 3 4 12 2 হয় থেকে 1 4 5 20 21, 2.12/3, 3 7 21 মানে 0.7 এর কাছে। তা 0.7 এর কাছে অ্যানসার, মানে এটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে কিনা? পরীক্ষার সময় ধরো এটা বললো না, এই জিনিসটা বললো না, তাহলে কি পারবে না? তখন তুমি তো আর এই সমীকরণ করবে না, একটাই সমীকরণ এটা করলে ডাইরেক্ট কে এর জায়গায় না এই মানটা বসিয়ে দেবে। এই মানগুলো একটু মুখস্থ রাখবে। যদি না বলে দেয় হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ যেটা এটা 0.53, সেরকম হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তিরও মান আছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা একটু মুখস্থ রাখবে। ব্যাসার্ধের ক্ষেত্রে 0.53 অ্যাংস্ট্রম আর শক্তির ক্ষেত্রে -13.6 ইলেকট্রন ভোল্ট। যদি না বলে দেয়, এরকম বলে দিয়েছে বলে তুমি মানটা বসাতে পারছো, না বলে দিলে ডাইরেক্ট ওই ভ্যালুটা কে এর জায়গায় ওখানে বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, একদম। তারপরে বর্ণালী থিওরি। বর্ণালী থেকে দেখো অনেক রকম থিওরি আসে। একটা কথা তোমাকে বলে দিই, শুনে নাও। বর্ণালী মানে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ইলেকট্রন নেমে আসবে। প্রথম কক্ষে যদি ইলেকট্রন নেমে আসে তাকে বলে লিম্যান সারি, দ্বিতীয় কক্ষপথে নেমে এলে বামার সারি, তৃতীয় কক্ষপথে প্যাসেন সারি, ব্র্যাকেট, ফুন্ড, হাম্পি, সেরকম ভাবে আছে জানো। এবার বামার সারিটা প্রথম আবিষ্কার হয়েছিল এবং ওটাই একমাত্র চোখে দেখা যায়, দৃষ্টিগোচর। এখন ধরো আমি এই অঙ্কটা করছি, প্যাসেন সারি মানে লিম্যান, বামার, প্যাসেন, মানে কতে ফিরে আসবে, 3-এ ফিরে আসবে। n1 সমান 3-এ ফিরে আসবে। 3-এ ফিরে আসবে মানে কোথা থেকে ফিরে আসবে, মানে n2টা, মানে n2 মানে কোথা থেকে ফিরে আসবে, 4 থেকে, 5 থেকে, 6 থেকে, 7 থেকে, 8 থেকে, 9 থেকে, 10 থেকে, ইনফিনিটি থেকে ফিরে আসতে পারে। যদি বামার হতো, বামার মানে 2-এ ফিরে আসবে। কোথা থেকে ফিরে আসবে, 3 4 5 6 7 8 9 10 11 ইনফিনিটি থেকে ফিরে আসতে পারে। মানে যেখানে ফিরে আসুন না কেন তার ওপর থেকে ফিরে আসবে, নিচে থেকে কোনোদিন যাবে না, বর্ণালীর জন্য। এখন ব্যাপারটা হচ্ছে 3-এ ফিরে আসা মানে জাস্ট তার প্রথম যে ওপরটা আছে এইটা থেকে ফিরে এলে তাকে বলি আলফা রেখা, এটাকে বলবো বিটা রেখা, এটাকে বলবো গামা রেখা, এটাকে বলবো ডেল্টা রেখা। সবার আলাদা আলাদা কনসেপ্ট। যদি বামার সারি হয়, বামার সারি হচ্ছে 2-এ ফিরে আসে। 2-এ ফিরে আসে মানে কোথা থেকে ফিরে আসবে, 3 থেকে, 4 থেকে, 5 থেকে, 6 থেকে। তখন এটা আলফা, এটা বিটা, এটা গামা, এটা ডেল্টা। ঠিক আছে, আর এটা ইনফিনিটি, ইনফিনিটি রেখা বলে। আরেকটা কথা তোমাকে বলে রাখি, তাহলে যদি তোমাকে বলে আলফা রেখা তখন কি হবে, এটা বসাবে, মানে প্যাসেন সারি বললে। এটা তো 3-এ ফিরে আসছে, এটা আলফা রেখা বললে এটা বসাবে, বিটা রেখা বললে এটা বসাবে, গামা বললে এটা। আরেকটা কথা বলি, এটা প্রথম রেখা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা শেষ রেখা।
এও তাই, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, শেষ মানে ইনফিনিটি। মনে রাখবে প্রথম রেখা যেটা সেই মানটা বসালে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ পাওয়া যায়, আর শেষটা বসালে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ পাওয়া যায়। তাহলে দেখো আমরা এই যে প্যাসেন সারি বলেছে, প্যাসেন সারির জন্য ফর্মুলা কি? রিডবার্গ ইকুয়েশন আর জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটা হচ্ছে সমীকরণ। আর জেড মানে পড়ার সংখ্যা জানো, লিথিয়াম 2 প্লাস এর জেড কত? 3, 3 স্কোয়ার। প্যাসেন লিম্যান বামার প্যাসেন মানে 3 এ ফিরে আসছে, 3 স্কোয়ার কত থেকে ফিরে আসবে? 4, 5, 6 ডট ডট ডট। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলেছে মানে কোনটা বসাবে? একদম লাস্টেরটা না একবার প্রথমেরটা? একদম প্রথমেরটা। প্রথমেরটা বসালে সর্বোচ্চ আর লাস্টেরটা বসালে সর্বনিম্ন, তাহলে 4 বসাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে করো ক্যালকুলেশন। আর ইন্টু 9, 9 ইন্টু 16, তাহলে 16 মাইনাস 9 কত হলো? 7, 9 9 কেটে গেল, 7 আর বাই 16, ল্যামডা তাহলে কি হবে? 16/7 আর, মানে 16 আর বাই 7, সরি ঠিক বলছি তো? 1 বাই ল্যামডা সমান কি হলো? এটা 7, 7 আর বাই 16, 7 আর বাই 16, ল্যামডা সমান 16/7 আর, এটা অ্যান্সার। ঠিক আছে কিনা? এইভাবে কোশ্চেন করতে হবে। আর এটা একদম থিওরিটিক্যাল কোশ্চেন। কোনো কক্ষপথ থেকে কোনো কক্ষপথে নেমে এলে রেখা বর্ণালীর সংখ্যা ডাইরেক্ট সূত্র ফেলে দেবে, n2 minus n1, n2 minus n1 plus 1/2, 5 minus 1, 5 minus 1 plus 1/2, তার মানে 4/2 into 5, 10, অ্যান্সার 10। ঠিক আছে? তো কত হলো? হাফ। নেক্সট, এরপরে দেখো ডি ব্রগলি সমীকরণ। কোথা থেকে করব? ডি ব্রগলি সমীকরণ। আমরা যে বলেছিলাম দেখো কোনগুলো হয়ে গেল, দেখো বোর তত্ত্ব হয়ে গেল, সরি বর্ণালী হয়ে গেল। এরপরে যেটা আমরা আসবো ডি ব্রগলি সমীকরণে আসবো। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? ডি ব্রগলি সমীকরণে আসবো। দেখো ডি ব্রগলি সমীকরণ মানে তোমরা জানো নিশ্চয়ই, ডি ব্রগলি সমীকরণ হচ্ছে এইটা, ল্যামডা ইকুয়াল টু h/mv, ভরবেগ। ঠিক আছে? আমরা এটাও বলি ভরবেগকে p দিয়ে প্রকাশ করে। আর একটা আছে ল্যামডা ইকুয়াল টু h/√2me, এটা হচ্ছে গতিশক্তি। তো এটা সহজটাকে বলে নি। গতিশক্তি দ্বিগুণ করলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এটা যদি দ্বিগুণ করো, এটা যদি 2 বসিয়ে দাও, ল্যামডা তো এটা যদি 2 করে দাও, বুঝতে পারছো 1/√2 হয়ে যাবে অ্যাকচুয়ালি। ওই জন্য অ্যান্সার হবে 1/√2। ই যদি 2 বসাও তাহলে ল্যামডাটা 1 বাই, এটা রুট আছে তো, তাহলে 1/√2 হয়ে যাবে না অ্যাকচুয়ালি, দেখেই বোঝা যাচ্ছে। আর ডাইরেক্ট ফর্মুলা দিয়ে অঙ্ক এইটা হবে। তোমরা বুঝে গেছো যে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে যদি কোশ্চেন দেয়, শুধু মানগুলো আমাকে বসাতে হবে ঠিকঠাক মান, যে একদম এসআই এ করব অঙ্ক। এসআই এর ইউনিট 6.63 × 10⁻³ বসালাম। এমটা ভর, কিন্তু 10 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম কিন্তু ভরের একক নয়। এসআই কিসে? কেজিতে নিয়ে যেতে হবে। মিলিগ্রামকে গ্রাম করতে গেলে 1000 দেওয়া ভাগ, তাকে কেজি করতে গেলে আবার 1000 দেওয়া ভাগ। ঠিক আছে? আর এটা এসআই দিয়েছে, ঠিক আছে 100, তাহলে বুঝতেই পারছেন ওপরে 1000, নিচে 6টা শূন্য, কেটে গেলে নিচে 3টে শূন্য, সেটা ওপরে চলে যাবে। তাহলে ওপরে যদি 3টে শূন্য চলে যায়, তাহলে এটা হয়ে যাবে 10⁻31, তাহলে অ্যান্সার হয়ে গেল এটা। ভালো করে দেখো, একদম মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, ঠিক কি না? নেক্সট, এবার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, যেটা তোমরা জানো সমীকরণ। দেখো ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4π। নীতিটা ভালো করে পড়ে নেবে। একটা কথা বলি, এটা অবস্থানের অনিশ্চয়তা, এটা ভরবেগের অনিশ্চয়তা। এটাকে আবার এরম ভাবেও লেখে, ডেল ভি এম ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4π এম ডেল ভি। এটা মানি এটা। এখন তোমাকে যদি বলে ভরবেগের অনিশ্চয়তা মানে ডেল পি, আর যদি বেগের অনিশ্চয়তা বলে ডেল ভি, তোমাকে যদি বেগের অনিশ্চয়তা দিয়ে কোশ্চেন দেয় তাহলে এই সূত্র ফেলবে, আর ভরবেগের অনিশ্চয়তা দিয়ে কোশ্চেন দিলে এই সূত্র ফেলবে। এরকম অঙ্ক যেমন আছে করবে, অসুবিধা কিছু নেই। এখানে একটা কোশ্চেন দিয়ে দেখো, বলছে অবস্থানের অনিশ্চয়তা যদি 0 হয়, মানে ডেল এক্স যদি 0 হয়, তাহলে ভরবেগের অনিশ্চয়তা কত হবে, মানে ডেল পিটা কত হবে? তাহলে ডেল পি সমান কি হবে? h/4π। ডেল এক্স যদি 0 হয়, 0 যদি নিচে নামিয়ে দাও, জানো না কোনো কিছু নিচে 0 মানে সেটা ইনফিনিটি হয়ে যায়, তাহলে ডেল পিটা ইনফিনিটি মানে অসীম হবে।
অ্যান্সার। ঠিক আছে কিনা? এরকম ভাবে কোশ্চেন দেখো, এর পরের কোশ্চেনটা কি বলছে, অবস্থান আর ভরবেগের অনিশ্চয়তা সমান। এটা তো অবস্থান অনিশ্চয়তা, এটা তো ভরবেগের অনিশ্চয়তা, দুটো সমান। আমার ডেল এক্স আর ডেল পি সমান, তাহলে ডেল এক্স এর জায়গায় আমি ডেল পি বসাতে পারি, তাহলে ডেল পি ইন্টু ডেল পি এইচ বাই 4 পাই, তাহলে ডেল পি স্কোয়ার এইচ বাই 4 পাই। আর ডেল পি মানে এম ডেল ভি, তাহলে এম ডেল ভি স্কোয়ার এইচ বাই 4 পাই, তাহলে এম ডেল ভি রুট ওভার এইচ বাই 4 পাই, তাহলে ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 বাই এম রুট ওভার এইচ বাই 4 পাই। হলো, চারটা বাইরে এলে 2 হয়ে যাবে, রুটের বাইরে এলে, তাহলে 1 বাই 2 এম রুট ওভার এইচ বাই পাই। অ্যান্সার 1 বাই এম রুট ওভার 2 এইচ বাই পাই, 1 বাই 2 এম রুট ওভার এইচ বাই পাই। ঠিক আছে কিনা? দেখো কোশ্চেন গুলো এরকম ভাবে আসছে। এইবার দেখো আমরা অন্য টপিকে ঢুকে গেলাম, কোয়ান্টাম সংখ্যা। এটা কিন্তু সহজ পড়া একদম। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা পারে ঢুকে গেলাম। তোমরা সবাই এটা জানো, NLMS। কোন কোয়ান্টাম সেট সঠিক নয়? দেখো n এর মান 3, n এর মান 3 হলে l এর মান আমরা কি জানি, 0 1 2। কোনো একটা আছে কিনা দেখো, 0 1 2 এর মধ্যে 1 আছে, তাহলে এইটুকু হবে। 3 হলে 0 1 2 হয়, মানে 1 আছে, মানে 1 পর্যন্ত রাইট হলো। আবার l এর মান যদি 1 হয়, m এর মান কি হয়, -1 0 +1। দেখো -1 0 +1 আছে কিনা, হ্যাঁ -1 আছে। আর s এর মান তো হাফ হয় জানো। 4 হলে n এর মান 4, তাহলে l এর মান 0 1 2 3। কোনো একটা আছে কিনা দেখো, হ্যাঁ 2 আছে। আবার 2 হলে -2 থেকে +2 আছে, হাফ আছে, হবে। n এর মান 3 হলে l এর মান কি হবে, 0 1 2। কিন্তু 3 তো হবে না, তাহলে এটা অ্যান্সার। কোনটা সম্ভব নয়, এটা অ্যান্সার। মানে এটা n এর মান, l এর মান, m এর মান, s এর মান। কোনটা সর্বাধিক শক্তি সম্পন্ন? আচ্ছা, সর্বাধিক শক্তি কি করে বের করে? যার n প্লাস l বেশি তার শক্তি বেশি। আর দুজনের n প্লাস l সমান হয়ে গেলে যার n বেশি তার শক্তি বেশি। আগে n প্লাস l বের করো। n প্লাস l কত হচ্ছে, 4, 4 প্লাস 1 5, 3 প্লাস 1 4, 3 প্লাস 2 5। তাহলে এই দুজনের বেশি হচ্ছে, এইটার আর এইটার। দুজনের 5, এদের তো 4। তারপর দুজনের সমান হয়ে গেছে, দুটোই 5। এবার শুধু nটা দেখো, এর n 3, এর n 4, তাহলে এটা অ্যান্সার হবে। n প্লাস l বেশি হলে শক্তি বেশি, আর যাদের n প্লাস l সমান হয়ে যাবে তাদের nটা যার বেশি তার শক্তি বেশি। এরকম কোশ্চেন কোয়ান্টাম সংখ্যা থেকে আসছে। ইলেকট্রন বিন্যাস থেকে কোশ্চেন। ইলেকট্রন বিন্যাস থেকে কোশ্চেন মানে দেখো, প্রথমে এই যেমন এটা দিয়েছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। ক্রোমিয়াম কত, 24। পরপর জানো নিশ্চয়ই 1s2 2s2 2p6 3s2 3p6। আগে কি হয়, 4s2, তারপর 3d4, কারণ এই পর্যন্ত 20 4 24। কিন্তু জানো তো ক্রোমিয়াম আর কপারটা ব্যতিক্রম। মানে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যায়, মানে হয় তার মানে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5। এটা ক্রোমিয়াম হলো। এবারে বলছে ক্রোমিয়াম 3+। এটাই ভুলটা সবাই করে। 3+ মানে 3টে ছাড়বে এখান থেকে নয়, আগে শেষ কক্ষ 4 থেকে ছাড়বে একটা, তারপর তো 3 থেকে ছাড়বে, এখান থেকে একটা, এখান থেকে দুটো, মানে কত হলো, তাহলে 3d3, তাই না? তাহলে 3d3 মানে কি, ডিতে কটা কক্ষ হয়, 5টা। 3টে ইলেকট্রন মানে এরকম ভাবে থাকবে, তাহলে 3টে অযুগ্ম, অ্যান্সার 3 হলো। সোডিয়াম, সোডিয়াম 11 ইলেকট্রন বিন্যাস। 1s2 2s2 2p6 3s2 সরি 6 7 8 9 10 11 3s1। আচ্ছা, এখানে যে কোশ্চেন দিয়েছে দেখো, যোজ্যতা ইলেকট্রন মানে শেষ ইলেকট্রন, এইটার কথা বলছি। যোজ্যতা ইলেকট্রন মানে শেষ ইলেকট্রন। এর n এর মানটা কত, 3। s মানে l এর মান সবাই জানো 0, আর l 0 হলে m ও 0 হয়, আর একটা ইলেকট্রন মানে s এর মান কত হয়, হাফ, তাহলে 3 0 0 হাফ, তাহলে অ্যান্সার এটা। নেক্সট, Cl পরমাণু সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন n প্লাস l সমান 3 সম্পর্ক মেনে চলবে? দেখো ক্লোরিন 17 ইলেকট্রন বিন্যাস করছো, 1s2 2s2 2p6 3s2 6 7 8 9 10 12 13 14 15 16 17 হলো। প্রত্যেকের n প্লাস l বের করো, যেহেতু n প্লাস l বলেছি। এর n প্লাস l কত, 1s এর 1 প্লাস s এর l 0 মানে 1, 2s এর 2 প্লাস 0 মানে 2, 2p 2 প্লাস 1 মানে 3, 3s এর 3 প্লাস 0 মানে 3, 3p 3 প্লাস 1 মানে 4। আচ্ছা, 3 কার কার হচ্ছে, এদের দুইজনের 3 হচ্ছে, দেখো এদের দুইজনের। তাহলে দুটো উপকক্ষ, কিন্তু ইলেকট্রন কটা, এর মাথায় 6টা, এর মাথায় 2টো, মোট কটা ইলেকট্রন, 8টা ইলেকট্রন, ওই জন্য অ্যান্সার হবে 8। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 5 নম্বর কক্ষের এইটা দেখো, উপকক্ষের আকৃতি নিয়ে ধারণা। উপকক্ষের আকৃতি, উপকক্ষ সম্পর্কে একটা কথা বলি। ধরো 4 নম্বর কক্ষপথ আছে,
4 নম্বর কক্ষপথে 4টে উপকক্ষ কিভাবে থাকে শোনো। 4s 4p 4d 4f 4s 4p 4d 4f। প্রথমটার উৎকেন্দ্রতা সব থেকে বেশি, একটু উৎকেন্দ্রতা কমলো আর একটু কমলো, লাস্টটা হয় বৃত্তাকার। সেরকম 5-এর আছে 5s 5p 5d 5f 5g। 5gটা বৃত্তাকার আর সব থেকে উৎকেন্দ্রতা বেশি কোনটা? 5s, ওই জন্য অ্যান্সার এস। ঠিক আছে, এটা উপকক্ষের আকৃতি সম্পর্কে সমারফিল্ড তত্ত্ব। নেক্সট কোশ্চেন, এটা কক্ষক সম্পর্কে ধারণা থেকে আসছে। কক্ষকের ধারণা থেকে দেখো এস কক্ষক গোলাকার, পি কক্ষক ডাম্বেল, এইগুলো ডি কক্ষক, ছবিগুলো মনে রাখবে, নোট মনে রাখবে। এখান থেকে প্রশ্ন অ্যাকচুয়ালি নোডই পড়ে। অ্যাঙ্গুলার নোডের সংখ্যা ডাইরেক্ট সূত্র আছে এল, আর রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে n - l-1। মোড নোড বললে দুটোকে যোগ করতে হবে। যাই হোক, এল এর মান ডি মানে SPD 0 1 2, এল এর মান 2, n মানে 4, l 2 1, তাহলে কত হলো 1। তাহলে 2 আর 1 অ্যান্সার এটা। ঠিক আছে, এরপরে আর কি আছে? এটাই মনে হয় লাস্ট নাকি? না, আছে কক্ষপথে সর্বনিম্ন ইলেকট্রন কৌণিক ভরবেগ, এইটাই শেষ। আর দুটো কোশ্চেন 19-20। আমি বলেছিলাম দেখো 3টে নীতি তোমাকে পড়তে হবে, পাউলির অপবর্জন নীতি, হুন্ডের নীতি, আউটবাউন্ড নীতি, ভালো করে পড়ে নেবে। সেখান থেকে অনেক কিছু কোশ্চেন থাকতে পারে। যেমন এখানে একটা প্রশ্ন দিয়েছে, একটা কক্ষকে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে, সেটা কার ধারণা থেকে বলা যায়? পাউলির অপবর্জন নীতি থেকে পাওয়া যায়। ঠিক আছে, অ্যান্সার হবে এটা। নেক্সট, কৌণিক ভরবেগে দেখো দুটো সূত্র। যদি বলে কক্ষপথে কৌণিক ভরবেগ সূত্র হচ্ছে nh/2π, আর উপকক্ষে কক্ষকীয় কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে এইটা। ঠিক আছে, এটা যেহেতু কক্ষপথে বলেছে এই সূত্র ফেলবে, আর কক্ষকে বললে এই সূত্র। তাহলে কক্ষপথে বলেছে কত নম্বর কক্ষপথ বলেনি, যদি 5 নম্বর বলতে এর জায়গায় 5 বসাতে, যদি ডি উপকক্ষ বলতে এখানে এল এর জায়গায় 2 বসাতে, মানে কক্ষকের ক্ষেত্রে, এটা কক্ষপথের ক্ষেত্রে বলেছে সর্বনিম্ন কৌণিক ভরবেগ। তা এন এর মান সর্বনিম্ন কত হয়? 0 তো আর হয় না, প্রথম কক্ষ 1 হয়, যদি 1 বসাও তাহলে কত হবে? h/2π। অ্যান্সার h/2π। এটা ভুল আছে, এটা অ্যান্সার হবে h/2π। ঠিক আছে কিনা? ভাবো, ভালো করে ভাবো, আমরা কি কি করে ফেললাম। সব ডি ব্রগলি সমীকরণ করে ফেলেছি, হাইজেনবার্গ, কোয়ান্টাম সংখ্যা, উপকক্ষের ধারণা, কক্ষকের ধারণা পড়লাম, ইলেকট্রন বিন্যাস করলাম, 3টে নীতি করলাম, সমস্তটা আমরা করে ফেলেছি। শুধু তাই নয়, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করো, যেভাবে দিয়েছি সেইভাবে করো। আর যেটা অঙ্ক পড়ছো সেটার যে সূত্রটা পড়ছো, সূত্রটা ভালো করে মনে রাখো, কারণ পরীক্ষার সময় সহজ প্রশ্ন পড়লে সূত্রটাই ডাইরেক্ট দেবে, কঠিন প্রশ্ন পড়লে ম্যাথ দেবে। আমি ম্যাথটাকে বেশি গুরুত্ব দিয়েছি, কারণ ম্যাথ করা মানে থিওরি হয়ে যাচ্ছে, ওর কনসেপ্টটাও হয়ে যাচ্ছে, ম্যাথটাও হয়ে যাচ্ছে, একসাথে হয়ে যাচ্ছে, ওখানে থিওরিও পড়বে। এর বাইরে কোশ্চেন আসা সম্ভব নয়। যত বিগত বছরে প্রশ্ন এসেছে সব এই জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে। হয়তো আগে ব্রড ছিল, এখন এমসিকিউ। প্যাটার্নটা মানে একই চ্যাপ্টার, শুধু প্যাটার্নটা বদলে গেছে। এইরকম প্যাটার্নে এরকমভাবে প্রশ্ন পড়ে। তো এই প্রশ্নগুলো কেমন লেগেছে সেই নিয়ে অবশ্যই কমেন্ট করবে। যদি এরকম ধরনের আরও ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট চাই। আজ ক্লাস এনে শেষ করলাম, পরের দিন আবার দেখা হচ্ছে। ওকে, বাই।